আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলন দমনে কাদেরের যে কূটকৌশল ফাঁস করলেন ইনু। আমরা তো ১/১১ কথা ভুলে যাইনি মির্জা ফখরুল। যেভাবে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি আটক। শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা সৌদির। নারী সাংবাদিকের লাশ উদ্ধার, যা বললেন জয়। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে যা লিখলেন সোহেল তাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ছাত্র আন্দোলন দমনে কাদেরের যে কূটকৌশল ফাঁস করলেন ইনু। আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি কোনো কথাই শুনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছে। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এ প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে, আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরের 10-11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন, সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরো বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবেদুল কাদের বলেছেন, তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, আমরা তো 1/11 কথা ভুলে যাইনি মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত চলছে এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম দিকে তারা যে সংখ্যালঘু নির্যাতনের প্রচার চালিয়েছিল এর বোধ হয় 1-2% সঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে দখলদারি, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন। আমি বলতে বাধ্য হচ্ছি, আবার আগের মতো 1/11 মতো বিএনপিকে লক্ষ্য করে কাজগুলো করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা 15 বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। বিএনপি 15 বছরের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। খালেদা জিয়া 6 বছর কারাভোগ করেছেন, অনেকে নিহত, গুম, মামলার শিকার। মনে রাখতে হবে, গণতন্ত্র নির্বাচিত সংসদ ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। অন্তর্বর্তী সরকার কি চায়, জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তা জানার জন্য অতি দ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার জন্য এবং বিএনপির অবদানকে খাটো করতে পরিকল্পিত প্ররোচনা চালানো হচ্ছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র আছে মন্তব্য করেন তিনি। বলেন, আপনারা দেখবেন বিদেশ থেকে, বিশেষ করে ভারত থেকে এমন কতগুলো প্রচার চালানো হচ্ছে যা বাংলাদেশে যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো রাজনৈতিক ইস্যুকে তারা সাম্প্রদায়িক ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যেভাবে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি আটক। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র্যাব। বুধবার রাত 1:38 খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব লিগ্যাল ও মিডিয়া উইংস। গত 22 আগস্ট টিপু মুনসি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেই সঙ্গে তাদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেনও স্থগিত করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 20 আগস্ট রংপুরে অটোরিকশা চালক মানিক মিয়া নিহতের
ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ শেখ হাসিনা সহ 119 জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় আসামি টিপু মুন্সি। তিনি 2001 সালের 8ম জাতীয় নির্বাচনে রংপুর 4 আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। পরে 2008 সালের 9ম, 2014 সালের 10ম ও 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 9ম জাতীয় সংসদে তিনি বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 7ই জানুয়ারি 2019 সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা সৌদির। ওমরাহ পালনে অনেকে সৌদি আরবে শিশুদের নিয়ে যান। এক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। শিশুদের নিয়ে যাতে বিড়ম্বনায় পড়তে না হয় তাই তাদের অভিভাবকদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি নজর দিলে তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রতি অনুরাগ বাড়বে। ওমরাহতে শিশুদের নিয়ে আসার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যখন ওমরাহ পালন করবে তখন শিশুদের পাশাপাশি তাদের দেখে রাখতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, হাতে বৈদ্যুতিক ব্রেসলেট পরিয়ে দিতে হবে, কাছাকাছি রাখতে হবে এবং কাবার কাছে যেন ভদ্রতা বজায় রাখে সেই শিক্ষা দিতে হবে। হজের মৌসুম ব্যতীত বছরের যে কোনো সময় ওমরাহ করা যায়। আরবি বর্ষপঞ্জিকার জিলহাজ মাসে হজ পালিত হয়ে থাকে। এবছর হজ করছেন প্রায় 18 লাখ মুসলিম। অপরদিকে গত বছর ওমরাহ পালন করেছিলেন 1,35,00,000 মুসলিম। আগামী বছর যেন 1.5 কোটি মানুষ ওমরাহ করতে পারেন সেই পরিকল্পনা সাজাচ্ছে সৌদি সরকার। গত কয়েক বছরে ওমরাহ পালনের ব্যবস্থা অনেকটাই সহজ করে দিয়েছে সৌদি। এখন যে কোনো ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ করা যায়। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে নারী সাংবাদিকের লাশ উদ্ধার, যা বললেন জয়। রাজধানী হাতিঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রাহানুমা সারাহর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বুধবার সকাল 10টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সাজি ওয়াজেদ জয়। পোস্টে তিনি লেখেন, গাজী টিভির নিউজ রুম এডিটর সারাহা রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতার উপর আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 1:45টার দিকে রাহানুমা সারাহার লাশ উদ্ধার করে স্থানীয়রা। হাতিঝিল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল ইসলাম জানান, রাহানুমা সাহাজা গাজী টিভির একজন সংবাদ কর্মী। রাত 1:45টার দিকে স্থানীয় কয়েকজন তাকে হাতিঝিলে ঝাঁপ দিতে দেখে। পরে অচেতন অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে যা লিখলেন সোহেল তাজ। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ ও পথরোধ করেছে বলে অভিযোগ করেন তিনি। পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, দৃষ্টি আকর্ষণ প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান। আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে কন্টেনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বলিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তাকে আমি জিজ্ঞেস করি। প্রতিউত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমাদেরকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছেন জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল। তারপর আমাকে বলল চলে যেতে, আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। তিনি আরো লিখেছেন, তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট যে কোনো গোয়েন্দা সংস্থার লোক এভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। ছি ছি।
এদিকে আরেকটি নিউজ হচ্ছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও একজন বিশেষ সহযোগী নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম মোহাম্মদ মাহফুজ আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র ও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সম্পাদক। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধা সহ এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ তার সন্তুষ্টি সাপেক্ষে তার এই নিয়োগ কার্যকর হবে। এর আগে 24শে আগস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন আব্দুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাড়া ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।